সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শৈবাল বিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সার্গাসামের জীবন চক্র, লাইফ সাইকেল অফ সার্গাসাম। আশা করি আমাদের আলোচনাটি খুব ভালো লাগবে। আমরা প্রথমে দেখি যে সার্গাসামের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, সেটা ফিটস 1945 সালে যে ক্লাসিফিকেশন দিয়েছিলেন সেটা অনুযায়ী এটার বিভাগ বা ফাইলাম হচ্ছে ফেওফাইটা, শ্রেণী বা ক্লাস হচ্ছে ফেওফাইসি, বর্গ বা অর্ডার হচ্ছে ফিউকেলিস, গোত্র বা ফ্যামিলি হচ্ছে সার্গাসেসি এবং জেনাস বা গণ হচ্ছে সার্গাসাম। আমরা এটার যে বডি স্ট্রাকচার সেটা প্রথমে একটু আলোচনা করে নেই। তাই এখানে বডি স্ট্রাকচার যেটা আছে, যে আমরা প্রথমে এটা হোল ফার্স্ট অর্থাৎ গোড়ার দিকে যে অংশটা থাকে, যেটা কোনো পাথর বা কোনো কিছুর সাথে যুক্ত থাকে, এটাকে আমরা হোল ফার্স্ট বলে থাকি। এটার মধ্যে কাণ্ডের মতো একটা অংশ আছে যেটাকে স্টাইপ বা অ্যাক্সিস বা অক্ষ বলা হয়ে থাকে বাংলায়। আর এখানে পাতার মতো যে অংশগুলা থাকে সেগুলাকে আমরা ফ্রন্ট বলে থাকি। ফ্রন্ট হচ্ছে পাতা। এখানে কিছু বায়ুকুঠুরি থাকে, যেহেতু তারা পানির মধ্যে ভেসে থাকে সেজন্য তাদের মধ্যে এই বায়ুকুঠুরি গুলা থাকে, এগুলাকে আমরা ইংরেজিতে এয়ার ব্লাডার বলে থাকি। এখানে জননাঙ্গ সৃষ্টি করার জন্য কিছু শাখার মতো থাকে যেগুলাকে রিসেপ্টাকল বলা হয়ে থাকে। রিসেপ্টাকল গুলা থেকে স্ত্রী জননাঙ্গ বা পুং জননাঙ্গ এগুলা সৃষ্টি হয়ে থাকে। তা আমরা যদি জীবন চক্রের প্রথম ধাপটা আলোচনা করি, যে এখানে সার্গাসাম উদ্ভিদ যেটা আছে সেখানে আমরা বলেছিলাম যে জননাঙ্গগুলা সৃষ্টি হয়ে থাকে রিসেপ্টাকলের মধ্যে। তো প্রথম এই উদ্ভিদের মধ্যে রিসেপ্টাকল তৈরি হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দেখি যে এই রিসেপ্টাকল গুলার মধ্যে কিছু কোষ থেকে ফিমেল কনসেপ্টাকল বা স্ত্রী কনসেপ্টাকল তৈরি হয়। এদের স্ত্রী জননাঙ্গকে কনসেপ্টাকল, ফিমেল কনসেপ্টাকল বলা হয়ে থাকে। আর মেল কনসেপ্টাকল হচ্ছে পুং জননাঙ্গ। তো এখানে আমরা স্ত্রী জননাঙ্গের মধ্যে যে অংশগুলা দেখতে পাই, যে এখানে একটা ছিদ্রের মতো আছে যেটাকে অস্টিওল বলা হয়ে থাকে বা ছিদ্র বলা হয়ে থাকে। এখানে এটা মূলত তৈরি হয় রিসেপ্টাকলের মধ্যে, এই জন্য আমরা উপরের দিকে যে প্রাচীরটা দেখতে পাই এটা রিসেপ্টাকলের প্রাচীর। এখানে কিছু অনুর্বর সূত্রকের মতো থাকে বা ফিলামেন্টের মতো থাকে, এগুলোকে প্যারাফাইসিস বলা হয়ে থাকে। আর স্ত্রী জননাঙ্গ হচ্ছে মূলত যেটা, সেটাকে আমরা ওগুনিয়াম বলে থাকি এবং এই ওগুনিয়ামের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে। আর এটা চারপাশে একটা কনসেপ্টাকল ওয়াল তৈরি হয় বা প্রাচীর তৈরি হয়, সেটাকে আমরা কনসেপ্টাকল ওয়াল বা প্রাচীর বলে থাকি। অপরদিকে পুং জননাঙ্গের মধ্যে আমরা একইভাবে অস্টিওল দেখতে পাই বা একটা ছিদ্র দেখতে পাই, যে এখান দিয়ে মূলত শুক্রাণুগুলা বা বের হয়ে যেতে পারবে। এখানে রিসেপ্টাকলের প্রাচীর আছে উপরের দিকে। এখানেও প্যারাফাইসিস আছে যেটা অনুর্বর, অর্থাৎ এটা থেকে কোনো পুং জননাঙ্গ সৃষ্টি হয় না। অ্যানথেরিডিয়াম যেটা আছে, অ্যানথেরিডিয়াম গুলা এর ভিতরে আমরা দেখি, অ্যানথেরিডিয়াম থেকে মূলত শুক্রাণু সৃষ্টি হয়ে থাকে এবং এটাই হচ্ছে মূলত পুং জননাঙ্গ। এটার গোড়ার দিকে, অ্যানথেরিডিয়ামের গোড়ার দিকে স্টক বা বৃন্ত আছে। আর এটা চারপাশে, এই থলির চারপাশে যে কনসেপ্টাকল ওয়াল থাকে বা প্রাচীর থাকে। এই হচ্ছে মোটামুটি পুং জননাঙ্গের গঠন। এখন আমরা দেখি যে ফিমেল কনসেপ্টাকলের মধ্যে যে এগুলার মধ্যে ওগুনিয়াম ছিল, সেখানে মিউসিস কোষ বিভাজন হয়। এই ওগুনিয়ামের মধ্যে মিউসিস কোষ বিভাজন হয়ে সেই কোষগুলোর থেকে দেখা যায় যে এগ সৃষ্টি হয় বা ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে। এটা ফিমেল কনসেপ্টাকলের মধ্যে আমরা ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে মেল কনসেপ্টাকল থেকে দেখা যায় যে এখানে যে অ্যানথেরিডিয়াম গুলা থাকে, সেই অ্যানথেরিডিয়ামের মধ্যে মিউসিস কোষ বিভাজন হয় এবং মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে সেখান থেকে যে হ্যাপ্লয়েড কোষগুলা তৈরি হয় সেগুলাতে দেখা যায় যে স্পার্ম তৈরি হয়। এই স্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এবং এগুলা শুক্রাণুতে পরিণত হয়। এবং এখানে আমরা দেখি যে এই অ্যানথেরিডিয়াম গুলা কতগুলা শাখার মধ্যে শাখা প্রশাখার মতো তৈরি হয়, এটাকে অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চ বলা হয়ে থাকে বা শাখা বলা হয়ে থাকে। এখন এই যে ওগুনিয়াম যেটা আছে, ওগুনিয়ামের মধ্যে এগ সৃষ্টি হয় এবং অ্যানথেরিডিয়ামের মধ্যে স্পার্ম সৃষ্টি হয়। ওগুনিয়ামের মধ্যে যে একটা সৃষ্টি হয় সেই এগুলা সাধারণত নিশ্চল থাকে এবং শুক্রাণু যেগুলা থাকে সেই শুক্রাণুগুলা সচল থাকে। শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা আছে, এরকম ফ্লাজেলার মতো থাকে। এগুলোর সাহায্যে তারা সাঁতার কেটে দেখা যায় যে ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং
এখানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষেক ঘটে, এটাকে আমরা ফার্টিলাইজেশন বলে থাকি বা নিষেক বলে থাকি। স্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং এগটাও হচ্ছে হ্যাপ্লয়েড। এই দুইটা মিলে দেখা যায় যে নিষেকের মাধ্যমে এই শুক্রাণু ডিম্বাণু মিলে দেখা যায় যে জাইগোট তৈরি হয়ে থাকে। এই জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n, এবং এই জাইগোটটা পরে অঙ্কুরিত হয়ে সার্গাসাম প্লান্ট বা উদ্ভিদ তৈরি করে থাকে, এবং সেটা এই জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড জাইগোট থেকে ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি হয় বা স্পোরোফাইটিক, এটাকে আমরা স্পোরোফাইটিক বলে থাকি, যেটার কোষগুলা ডিপ্লয়েড কোষ। তাই আমরা এই চক্রটা লাইফ চক্রটাকে যদি আমরা বা জীবন চক্রটাকে আমরা যদি এক নজরে দেখতে চাই, তাহলে এভাবে আলোচনা করা যায় যে সার্গাসাম প্লান্ট এখান থেকে এটার রিসেপ্টাকল শাখাগুলা তৈরি হয়। রিসেপ্টাকলের মধ্যে দুই ধরনের জননাঙ্গ সৃষ্টি হয়, এটা হচ্ছে পুং জননাঙ্গ মেল কনসেপ্টাকল, আর এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ যেটা হচ্ছে ফিমেল কনসেপ্টাকল। এই ফিমেল কনসেপ্টাকলের মধ্যে আমরা বলেছিলাম যে এগুলোর মধ্যে উগুনিয়াম থাকে, উগুনিয়ামের মধ্যে হ্যাপ্লয়েড এগ সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে মেল কনসেপ্টাকল যেটা আছে পুং জননাঙ্গ, সেগুলোর মধ্যে এই অ্যানথ্রিডিয়াল ব্রাঞ্চের মধ্যে দেখা যায় যে স্পার্ম তৈরি হয় বা অ্যানথ্রিডিয়ামের মধ্যে শুক্রাণু হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি হয়ে থাকে। এই এগ গুলার সাথে দেখা যায় যে এখানে এটা মাঝখানে হচ্ছে এগ, এবং এটার সাথে দেখা যায় যে শুক্রাণু বা স্পার্ম গুলা যুক্ত হয়ে নিষেক করে থাকে, এটাকে আমরা ফার্টিলাইজেশন বলে থাকি। এবং এই নিষেকের মাধ্যমে যে কোষটা তৈরি হয় এটাকে আমরা জাইগোট বলে থাকি। এই জাইগোটটা হচ্ছে 2n, স্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং এগটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই দুইটা একত্রিত হইলে এখানে 2n সৃষ্টি হয়, সেটাকে আমরা ডিপ্লয়েড অবস্থা বলে থাকি। এবং এই ডিপ্লয়েড জাইগোট থেকে অঙ্কুরাঙ্গের মাধ্যমে সার্গাসাম প্লান্ট তৈরি হয়ে থাকে। তো এইভাবে তাদের জীবন চক্র সম্পন্ন হয়। আমরা এই জীবন চক্রের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখি যে তাদের মেইন যে দেহটা বডিটা সেটা হচ্ছে স্পোরোফাইটিক দেহ। এই স্পোরোফাইট বা ডিপ্লয়েড স্পোরোফাইট, অর্থাৎ এখানে 2 সেট করে ক্রোমোজোম থাকে। এখানে আমরা কোনো গ্যামেটোফাইটিক উদ্ভিদ দেখি না, যার কারণে এখানে আদর্শ জনুক্রম বলতে, অর্থাৎ হ্যাপ্লয়েড পর্যায় থেকে ডিপ্লয়েড পর্যায় বা ডিপ্লয়েড পর্যায়ের পরে হ্যাপ্লয়েড পর্যায়ে আসা, এটাকে আমরা অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম বলে থাকি। এই ধরনের কোনো আদর্শ জনুক্রম এখানে দেখা যায় না। এখানে হ্যাপ্লয়েড অবস্থাটা খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ শুধু মাত্র স্পার্ম এবং এগ এই দুইটা অবস্থায় শুধুমাত্র হ্যাপ্লয়েড, কিন্তু বাকি যে পর্যায়গুলো এখানে আছে সমস্ত পর্যায়ই হচ্ছে ডিপ্লয়েড পর্যায়। সার্গাসাম কোনো স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে না, অর্থাৎ কোনো অ্যাসেক্সুয়াল স্পোর বা অযৌন স্পোর এদের মধ্যে দেখা যায় না। এদের কোনো গ্যামেটোফাইটিক উদ্ভিদ নাই, নো গ্যামেটোফাইটিক প্লান্ট, অর্থাৎ কোনো হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হয় না এখানে। আর এই কারণেই যেহেতু তাদের কোনো গ্যামেটোফাইটিক উদ্ভিদ থাকে না, সেই জন্য তাদের জীবন চক্রটা মূলত হচ্ছে ডিপ্লয়েড কেন্দ্রিক, বা এখানে ডিপ্লয়েড দেহটাই হচ্ছে মেইন। এই জন্য তাদের জীবন চক্রটাকে সাইক্লোস্পোরিক জীবন চক্র বলা হয়ে থাকে, অর্থাৎ যেখানে ডিপ্লয়েড পর্যায়টাই সবচেয়ে বড় বা প্রাধান্য বিস্তার করে থাকে বা প্রকট ডমিনেন্ট হয়, তাদেরকে আমরা সাইক্লোস্পোরিক জীবন চক্র বলে থাকি। এই ছিল মোটামুটি সার্গাসামের জীবন চক্র। তা আশা করি আলোচনার মাধ্যমে আমরা সার্গাসামের জীবন চক্র সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।